আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। আমরা ট্রান্সফরমার দেখতেছিলাম। বেসিক্যালি হচ্ছে ট্রান্সফরমারের যে ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটা হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসে হচ্ছে বুঝা ট্রাই করছি। তো আমরা হচ্ছে আজকে কিছু হচ্ছে রিয়েল টাইপের কিছু ট্রান্সফরমার আছে, সেগুলো হচ্ছে আমরা দেখবো আজকে। তো এটা যদিও ছবি, আসলে এটা যদিও হচ্ছে রিয়েল ট্রান্সফরমার না, এটা তবে রিয়েল ট্রান্সফরমার মতোই হচ্ছে একটা অলমোস্ট ছবি। তো ইন রিয়েলিটিতে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই আমার একটা ট্রান্সফরমারের যে প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং, দুইটা উইন্ডিং যে থাকে, সেটা আসলে একটার মধ্যে আর কি, একটার ভিতরে আরেকটা ঢুকানো অবস্থা, এরকম অবস্থায় আর কি থাকে। যেমন এইখানেই হচ্ছে তোমার প্রাইমারি উইন্ডিং আছে এখানে, এবং এখানেই সেকেন্ডারি উইন্ডিং আছে। মানে এইটা এটা যদি হয় তোমার প্রাইমারি উইন্ডিং, এই যে এটা, পরে একটা ইনসুলেটর দেওয়া থাকে, পরে হচ্ছে তোমার সেকেন্ডারি উইন্ডিং, এরকম আর কি। তো আহ, এই তো এই যে এবং এখানে যদি তুমি দেখো, এই যে এই 7 নাম্বার তারা বলতেছে হচ্ছে লো লো ভোল্টেজ উইন্ডিং। ওকে। আর এই 6 নাম্বার হচ্ছে তোমার হাই ভোল্টেজ উইন্ডিং। আচ্ছা। আহ, এটাও হচ্ছে একটা রিয়েল ট্রান্সফরমারের মতোই হচ্ছে আসলে ছবি ড্র আউট করা। Okay? তোমার হচ্ছে বাইরের থেকে যে লুকিংটা দেখতে, সেটা হচ্ছে এরকম। এটা যেটা দেখতেছো, এটা হচ্ছে আয়রন কোর। এটাকে উইন্ডিং বলতেছে, হুইচ ইজ প্রাইমারি উইন্ডিং সেকেন্ডারি উইন্ডিং মিলে আর কি। আহ, তোমার আউটসাইড সেকেন্ডারি উইন্ডিং থাকলে ভিতরের সাইডটা হচ্ছে প্রাইমারি উইন্ডিং। এবং তোমার হচ্ছে এটা আলটিমেটলি এটা একটা ফ্রেমের সাথে হচ্ছে বসানো থাকে। Okay? তো ফ্রেমটাও হচ্ছে তোমার একটা মেটাল টাইপের। তো মেটালের সাথে যেন এটা শর্ট সার্কিট না হয়, তো অবশ্যই হচ্ছে তোমার একটা ইনসুলেটিং মাধ্যম হয়ে, ইনসুলেটর হয়ে হচ্ছে তোমার এই ফ্রেমের মধ্যে সাথে কাঁচ লাগানো থাকবে। ওকে। সো দ্যাটস ওয়াই এটা ইনসুলেটিং বলা হয়েছে। এবং এগুলা ক্ল্যাম্পিং পার্ট, এগুলা বুঝতেই পারতেছো, ক্ল্যাম্পিং দিয়ে বুঝতেই পারতেছো, বোল্ট দিয়ে বুঝতেই পারতেছো যে পুরা আমার উইন্ডিংটাকে, প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিংটাকে একটা ফ্রেমের মধ্যে ধরে রাখার জন্য হচ্ছে আসলে এগুলো দরকার। এইটা তারপরে একটা, মানে এই এই জিনিসটা পরে একটা বক্স টাইপের জিনিস দ্বারা মোড়ানো থাকে, বা ফ্রেম বন্দি থাকে, বক্স টাইপের। তো এইটাই হচ্ছে ঝাপসা কালারের যে ছবিটা দেওয়া আছে, সেটা হচ্ছে আর কি তোমার আউট আউটলুক যেটা। তো তোমাদের হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সাবস্টেশন আছে, সেই সাবস্টেশনে যে ট্রান্সফরমারটা আসলে ইউজ করা হয়েছে, এটা দেখতে হচ্ছে অনেকটা এইরকম। আবার গ্রামের দিকে দেখবা হচ্ছে কিছু ট্রান্সফরমার আছে, সেগুলো দেখতে আবার অন্যরকম, সেগুলো আমরা দেখবো। এই যে আমাদের সাব স্টেশনের যে ট্রান্সফরমারটা আছে, এটা অলমোস্ট দেখতে এমন। এবং হচ্ছে তোমরা যারা হচ্ছে ঢাকা শহরে দেখবা, ঢাকা শহরের ট্রান্সফরমার গুলি পোল গুলিতে বা খাম্বা গুলিতে, সেখানেও এরকম ট্রান্সফরমার থাকে, যদিও সাইজ গুলি একটু ছোট থাকে। সাব স্টেশনের সাইজ গুলি একটু বড় বড় থাকে, এই আর কি। এই যে এইগুলা যেগুলা দেখতেছো, এগুলা এই ব্রাউন কালারের যেগুলা, এগুলাকে আসলে বুশিং বলা হয়। হুম। আহ, তুমি অলরেডি জানো হচ্ছে লো ভোল্টেজ সাইড, যেটা হচ্ছে লো ভোল্টেজ সাইড থাকবে। যদি মনে করে এই হচ্ছে আমার একটা ট্রান্সফরমার, এটা যদি হয় তোমার প্রাইমারি উইন্ডিং, এটা যদি হয় তোমার সেকেন্ডারি উইন্ডিং, এবং এটা যদি হয় তোমার স্টেপ স্টেপ ডাউন, যদি বলি আমি স্টেপ ডাউন, তার মানে হচ্ছে তুমি এইখানে যদি সে 200 ভোল্ট দাও বা 2000 ভোল্ট দাও, ওকে, তুমি এইখানে হচ্ছে স্টেপ ডাউন করে সে 200 ভোল্ট তুমি পাবা স্টেপ ডাউন। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে আহ, এবং তুমি জানো যে তোমার হচ্ছে এই প্রাইমারি উইন্ডিং এর যে পাওয়ারটা থাকবে, সেকেন্ডারি উইন্ডিং এ সেই সেম পাওয়ারটাই থাকবে।
তার মানে একটার ভোল্টেজ যদি বেশি হয় তাহলে এটার কারেন্ট কারেন্ট হচ্ছে কম হবে, এবং আরেকটার ভোল্টেজ যদি কম হয় তাহলে এটার কারেন্ট অবভিয়াসলি কি হবে, বেশি হবে। কারণ তোমার পাওয়ারটা ব্যালেন্স থাকতে হবে, মানে তোমার প্রাইমারি উইন্ডিং এর যে পাওয়ার, সেকেন্ডারি উইন্ডিং এর অবভিয়াসলি সেম পাওয়ারটাই থাকবে। সো তুমি বুঝতেই পারতেছো যে তোমার হচ্ছে লো ভোল্টেজ লো ভোল্টেজ সাইড যেটা থাকবে, লো ভোল্টেজ সাইডে হিউজ পরিমাণ কারেন্ট হিউজ পরিমাণ কারেন্ট থাকবে। সো এই ক্ষেত্রে তোমার যেমন তারের থিকনেস যেমন মোটা হইতে হবে, সিমিলারলি এটার বুশিং যেটা আছে, বুশিংটাও হচ্ছে সেরকম একটু লার্জ টাইপের থাকতে হবে। ওকে। সো আমরা অনেক সময় এটা একটা রং কনসেপ্ট থাকে, বুশিং যদি দেখে বলা হয় যে মানে বাইরে থেকে দেখে যদি বলা হয় যে তোমার এটা বাইরে থেকে যদি দেখে বলা হয় যে তুমি ডিনোট করো যে তোমার কোনটা প্রাইমারি সাইড, কোনটা হচ্ছে সেকেন্ডারি সাইড, বা কোনটা লো ভোল্টেজ সাইড বা কোনটা হাই ভোল্টেজ সাইড, বাইরে থেকে তুমি কিভাবে ডিনোট করবা? তো বাইরে থেকে ডিনোট করার এটা হচ্ছে সবচেয়ে আর কি ইজি ওয়ে, তোমার বুশিং এর সাইজ দেখে। তোমার বুশিং এর সাইজ যেটা কম, সেটা সেটা বুঝতেই পারতেছো, সেটা হচ্ছে তোমার লো ভোল্টেজ সাইড। আর যেটার বুশিং এর সাইজ হচ্ছে বড়, লার্জ, সেটা হচ্ছে তোমার সরি আমি উল্টা বললাম। আহ, তোমার যেটা বুশিং এর সাইজ যেটা বড়, সেটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। আর যেটা বুশিং এর সাইজ হচ্ছে ছোট, সেটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। কারণ তোমার যে কারেন্ট কারেন্ট লো ভোল্টেজ সাইডে হচ্ছে কারেন্ট বেশি থাকবে, আর হাই ভোল্টেজ সাইডে হচ্ছে কারেন্ট কম থাকবে। তো ওই হিসাবে আসলে বুশিংটা আসলে ডিফাইন করা হয় হচ্ছে কারেন্টের উপরে ভিত্তি করে। আর গোল্ড কালারের যে ফিগারটা দেখতে পারতেছো, বা যে যেটা দেখতে পারতেছো পার্টসটা, এখানে এসে আসলে তারগুলি যুক্ত হয়। তোমরা সময় করে হচ্ছে একবার আমাদের যে সাব স্টেশন আছে সেই সাব স্টেশনটার ভিতরে যায় একটু দেখো, তাইলে হচ্ছে আরো ভালো করে বুঝতে পারবা। খুব কাছে যায়ও না, কারণ এটা হাই ভোল্টেজ বা হাই পাওয়ার এটার কাজ করে। তো ডেঞ্জার জোন অবশ্যই। কারণ তোমার যে বাইরে থেকে যেটা আসতেছে সেই ভোল্টেজটা কিন্তু 400 ভোল্ট না, 400 ভোল্টের চেয়ে বেশি। তারপর সেটা স্টেপ ডাউন করে আমরা 400 ভোল্ট পাই। তো এইটা হচ্ছে আরেকটা ফিগার। ফিগার গুলি বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে, নেট থেকেই, যেন হচ্ছে খুব ভালোভাবে রিয়েলাইজেশন করতে পারো। তোমার এই ট্রান্সফরমারের বাইরে তোমার একটা নেম প্লেট থাকে, সেখানে হচ্ছে তোমার এটার রেটিং ভোল্টেজ, রেটিং কারেন্ট, রেটিং ফ্রিকোয়েন্সি সবকিছু আসলে দেওয়া থাকে। এবং এইখানে যেগুলা অলরেডি আমি বললাম যে পাওয়ার ইনপুট বুশিং, মানে এইখানে তোমার পাওয়ার ইনপুট দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে পাওয়ার আউটপুট, আরেকটা থেকে পাওয়ার আউটপুট আসবে। বা লো ভোল্টেজ সাইড বা হাই ভোল্টেজ সাইড, এভাবে হচ্ছে আমরা ডিনোট করে থাকি। এটা অলরেডি জানো, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের কোর। আমরা যদি আহ, কাগজে কলমে বা থিওরিটিক্যালে যদি দেখি, এই যে এই বক্স কালারে যেটা দেখতেছো, ঠিক আছে, এই বক্স কালার যেটা দেখতেছো এটা হচ্ছে আমাদের সেই ট্রান্সফরমার কোর, যেটাই আসলে এখানে সিলভার কালার দিয়ে হচ্ছে এখানে ডিনোট করা হয়েছে। এবং এই ট্রান্সফরমার কোর গুলি কিন্তু হচ্ছে তোমার প্রাইমারি সাইড সেকেন্ডারি সাইডের সাথে, কয়েলের সাথে আসলে যুক্ত থাকে। প্রাইমারি সেকেন্ডারি কয়েলের সাথে যুক্ত থাকে। এবং আমরা প্রাইমারি প্রাইমারি সাইডটাকে বলি প্রাইমারি উইন্ডিং, সেকেন্ডারি সাইডটাকে বলি সেকেন্ডারি উইন্ডিং। জাস্ট সিম্পলি কয়েল যেটা প্রাইমারি, মানে তোমার আমি যদি জাস্ট একটু ড্র আউট করি, ওকে, এই টোটালটা মিলে হচ্ছে তোমার সেই উইন্ডিং বলা হচ্ছে। এটা যদি তোমার প্রাইমারি সাইড হয় তাহলে এটা প্রাইমারি উইন্ডিং। সিমিলারলি এখানে এই এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং। এটা হচ্ছে একদম রিয়েল ট্রান্সফরমারের ছবি এটা। আহ এবং এখানে তুমি মানুষের ফিগারও দেখতে পারতেছো। মানে একটা ট্রান্সফরমারের ভিতরের লুকিংটা কেমন বা ভিতরে দেখতে কেমন, এটা হচ্ছে সেটা। সেম আবারও হচ্ছে তোমার ট্রান্সফরমারের ভিতরের পার্ট একটা আনা হয়েছে, এখানে তোমার কোনো কয়েল টয়েল নাই। তোমার হচ্ছে আয়রন কোডটা আছে এবং জাস্ট ফ্রেমটা আছে। ঠিক আছে। ছবিগুলি বারবার আনা হয়েছে এই কারণে যেন খুব ভালোভাবে রিয়েলাইজেশন হয়, তুমি ট্রান্সফরমার দেখে যেন বলতে পারো বা বুঝতে পারো। এটা একটা বিগ সাইজের ট্রান্সফরমার, 1000 কিলো
কেভি, 1000 কেভি এর ট্রান্সফরমার। এগেইন তোমার হচ্ছে আউটলুক আউটলুক সহ তোমার হচ্ছে ভিতরে দেখতে কেমন, ঠিক আছে, সেটা দেওয়া হয়েছে। তোমার যে ইনসুলেটরের যে জিনিসগুলি ইউজ করা হয় সেগুলা হচ্ছে এখানে আর কি বলা আছে। এটা এটা একটা সাব স্টেশন, এটা একটা সাব স্টেশনের হচ্ছে ট্রান্সফরমার, খুবই বিগ সাইজ, বড় সাব স্টেশন। আমাদের ক্যাম্পাসে যেটা আছে সেটা ছোট সাব স্টেশন। সাব স্টেশন দুই ধরনের হয়, ইনডোর সাব স্টেশন, আউটডোর সাব স্টেশন। ইনডোর সাব ইনডোর সাব স্টেশন গুলি হচ্ছে একটু স্মল সাইজের, আর আউটডোর সাব স্টেশন গুলি হচ্ছে লার্জ সাইজের। তুমি অনেক সময় হচ্ছে রাস্তাঘাটে দিয়ে যখন যাতায়াত করবা, দেখবা হচ্ছে পিজিসিবির হচ্ছে কিছু হচ্ছে বিদ্যুৎ উপকেন্দ্র পাবা। ওসবগুলি তে তুমি যদি দেখো তাহলে ওদের দেখবা ট্রান্সফরমার গুলি একটু লার্জ সাইজের। হ্যাঁ, কারণ পিজিসিবি হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে ট্রান্সমিশন করার পরে হচ্ছে তারা এটাকে ডাউন করে আরেকটা আহ, ইয়েকে থার্ড পার্টিকে সাপ্লাই দেয়। এবং আমাদের অনেকগুলি কোম্পানি, জেনারেশনের একটা কোম্পানি থাকে, ট্রান্সমিশনের আরেকটা কোম্পানি থাকে, ডিস্ট্রিবিউশনের আরেকটা কোম্পানি থাকে। তো তোমরা ওই যে পিডিবি বা আহ, পল্লী বিদ্যুৎ যেগুলা শুনতেছো, এগুলা হচ্ছে আমাদের সাথে ডিল, মানে ক্লায়েন্টদের সাথে ডিল, মানে তোমার উপকেন্দ্র থেকে মানুষের দুয়ারে তারা পৌঁছায় দিবে। এই কাজটা করে হচ্ছে পিডিবি বা পল্লী বিদ্যুৎ, এরা এই কাজটা করে। আবার পিজিসিবি কাজ কি করে, পিজিসিবি হচ্ছে তোমার যেখানে বিদ্যুৎ জেনারেশন হচ্ছে, জেনারেশন হওয়ার পরে এটাকে ট্রান্সমিট করা লাগে। মনে করো হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র জিনিসটা উৎপন্ন করা হচ্ছে, সেই হচ্ছে পটুয়াখালী, পটুয়াখালী থেকে তুমি এই বিদ্যুৎটা পাঠাই দিবা হচ্ছে জামালপুরে বা ময়মনসিংহে বা ঢাকায়। তাহলে এই ট্রান্সমিশনের কাজটা করে হচ্ছে পিজিসিবি। আবার জেনারেশনের কাজ করে হচ্ছে আলাদা। জেনারেশনে তুমি যদি উত্তরাঞ্চলের দিকে থাকো, নেসকো আছে। তারপরে তুমি যদি আহ ওই আবার হচ্ছে তোমার ওই আলাদা ইয়েও থাকে, স্পেসিফিক কোম্পানিও থাকে, যে যেমন পায়রা বিদ্যুৎ কেন্দ্র যেটা বললাম, ওরা শুধু জেনারেশন করে। তারপর হচ্ছে আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, এরা শুধু জেনারেশন করে। হ্যাঁ, আবার কিছু ডুয়েল প্লেও রোল করে, যারা হচ্ছে এখন জেনারেশনও করতেছে, আবার হচ্ছে ট্রান্সমিশন পর্যন্ত বিদ্যুৎ পাঠায়ও দিচ্ছে, যেমন ওজো পাটিকো খুলনা অঞ্চলের দিকে, দক্ষিণাঞ্চলের দিকে কুইক রেন্টাল আর কি হিসেবে কাজ করতেছে, যদিও এগুলো এখন বিতর্কিত সৃষ্টি করছে। এরা ঠিক মতো হচ্ছে আর কি পাওয়ারটাকে, লসটাকে মিনিমাইজ করতে পারে না। তো এগুলা আরো পাওয়ার পাওয়ার সিস্টেম যখন তোমরা স্টাডি করবা তখন হচ্ছে আরো ভালো এগুলা জানবা। আপাতত এতটুকুই আমি তোমাদেরকে ই করলাম, থ্রো করলাম। এগেইন তোমার আরেকটা ট্রান্সফরমারের ছবি এখানে দেওয়া হয়েছে। এটা একটা রিয়েল ট্রান্সফরমার। ঢাকায় বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে বললাম যেটা, পোলগুলিতে হচ্ছে এরকম ট্রান্সফরমার তুমি দেখতে পাবা। তোমার এইখানে এই পার্টটা, এইটা হচ্ছে তোমার একটা অয়েল ট্যাঙ্ক। তোমার আহ, মধ্যে মধ্যে হচ্ছে তুমি দেখবা যে ট্রান্সফরমার গুলি বিকট আওয়াজ দেয়, বিকট আওয়াজ দিয়ে তোমার দেখবা বাসা বাড়িতে হচ্ছে বিদ্যুৎ আহ চলে যায়। আবার একটু পরে দেখবা যে 5 মিনিট পরে দেখবা আবার আহ বিদ্যুৎ ফিরে আসছে। জিনিসটা এখন অটোমেটিক সিস্টেম হয়ে গেছে। তোমার যদি কোনো অ্যাব নর্মাল সিচুয়েশন থাকে, ঠিক আছে, এখানে তোমার এই যে একটা আহ, এখানে তোমার থাকে, প্রেশার টেশার মিজার করে। যদি তোমার কোনো অ্যাব নর্মাল কোনো কিছু যদি ট্রান্সফরমারে ঘটনা ঘটে যায়, হ্যাপেন্ড হয়, তখন তোমার হচ্ছে এটা এই এই রিজার্ভ ট্যাঙ্ক থাকে, এই রিজার্ভ ট্যাঙ্কে অয়েলটা থ্রো করে তোমার ট্রান্সফরমারটাকে কাট অফ করে দেয়। পরে একটা সময় মানে অয়েলটাই হচ্ছে হিট হয়, হিট হওয়ার পরে প্রেসারও বেড়ে যায়। দেন হচ্ছে তোমার কাট অফ করে। দেন একটা সময় যায় যখন কাট অফ হয় তখন তোমার অয়েলটা হচ্ছে কুলিং হওয়ার জন্য একটা সময় পায়, মিনিমাম 3-4 মিনিট, 5-6 মিনিট, বা একটা সার্টেন টাইম যাওয়ার পরে হচ্ছে অয়েলটা যখন হচ্ছে তোমার নর্মাল টেম্পারেচারে চলে আসে, তখন সে আবার আহ রিলেটাকে অন করে দেয়। অনেকটা হচ্ছে তোমার সার্কিট ব্রেকারের মতন। তোমার সার্কিট ব্রেকার গুলি হচ্ছে অটো ট্রিপ করে আবার অটো অন করে ফেলে, এরকম। তো
এইখানে প্রত্যেকটা পার্ট আমি সামনে একটা আছে, ছবি আছে, সেখানে আমি দেখাবো এই ইয়ের ট্যাঙ্কের। এই এই জিনিসটা হচ্ছে তোমার রেডিয়েটর হিসেবে কাজ করে। রেডিয়েটর মিন্স হচ্ছে তোমার ট্রান্সফরমারের, কিন্তু এই যে এটা ট্রান্সফরমার জিনিসটা কিন্তু এইখানে আছে। ঠিক আছে, এইখানে হচ্ছে ট্রান্সফরমারটা করে আছে। তো ট্রান্সফরমারে তো তোমার হচ্ছে পাওয়ার আদান প্রদান করতেছে, এবং এখানে তোমার যেহেতু কন্ডাক্টর আছে, হিউজ পরিমাণ তোমার হচ্ছে লস লস জেনারেট হবে। লসটা আসলে কি হিসাবে ই করবে? লসটা আসলে হচ্ছে হিট আকারে জেনারেট হবে, হিট আকারে ডিসিপেট করবে। তাহলে তোমার ট্রান্সফরমারে লস হচ্ছে কন্টিনিউয়াসলি, ট্রান্সফরমারে লস হচ্ছে। তাহলে এত হিট হতে হতে তো এটা একটা সময় বার্ন হয়ে যাবে, তুমি যদি হচ্ছে এটাকে প্রপারলি কুল ডাউন না করো। সো অবশ্যই তোমাকে কি করতে হবে, একটা রেডিয়েটর ইউজ করতে হবে, যে রেডিয়েটরের থ্রোতে হচ্ছে তোমার এয়ার সার্কুলেট করবে সুন্দর করে। এইখান এই এয়ার সার্কুলেট করবে, যেটা হচ্ছে তোমার এই ট্রান্সফরমারটাকে কুল রাখবে, ঠান্ডা রাখবে। ওকে। এইটা হচ্ছে তোমরা যারা হচ্ছে গ্রামের দিকে থাকবা, গ্রামের দিকে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এরকম ট্রান্সফরমার দেখবা। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। গ্রামে যদি হচ্ছে আবার সিঙ্গেল ফেজ থেকে থ্রি ফেজে যাওয়া লাগে, বা থ্রি ফেজ থেকে সিঙ্গেল ফেজে যাওয়া লাগে, তখন দেখা যায় যে এইরকম হচ্ছে এক একটা সিঙ্গেল ফেজ তিনটা তারা আলাদা আলাদা করে ইউজ করে, তিনটা আলাদা আলাদা ইউজ করে থ্রি ফেজ তারা বানায় ফেলে। এই যে এখানে হচ্ছে একটা ছবি আছে, এটা হচ্ছে তোমার থ্রি ফেজ, মানে তিনটা সিঙ্গেল ফেস মিলে তোমার থ্রি ফেস ট্রান্সফরমার তারা বানাইছে। Okay? কিন্তু ওই যে শহরে, ঢাকা শহরে যেটা আবার দেখবে, ঢাকা শহরে এগুলো আবার খুঁজেই পাবা না। হ্যাঁ। এটার হচ্ছে এটার রিজন কি যদি বলা হয় যে স্যার এরকম এরকম কেন, এক এক জায়গায় এক একটা দেখি কেন? এটার রিজন হচ্ছে ওই তো বললামই তোমার হচ্ছে আহ তিনটা পার্ট। আমি যদি বলি তিনটা পার্ট, তিনটা কোম্পানি আসলে টোটাল পাওয়ার সিস্টেমটাকে তারা কন্ট্রোল করতেছে: জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। জেনারেশন তো যারা জেনারেশন করে, তুমি জেনারেশনের সাথে তোমার টাচই হয় না কখনো। আর ট্রান্সমিশন, যারা হচ্ছে জেনারেশন থেকে শুরু করে বিদ্যুৎ উপকেন্দ্র পর্যন্ত কাজ করে থাকে, সাধারণ জনগণের সাথেও এদের টাচ হয় না, যেটা হচ্ছে পিজিসিবি মূলত কাজ করে থাকে। সাধারণ জনগণের সাথে টাচে থাকে কারা? বিদ্যুৎ উপকেন্দ্র থেকে তোমার বাসা বাড়ি পর্যন্ত যারা লোডটা দেয়, যারা হচ্ছে ওই যে যেটা বললাম পিডিবি বা বিআরইবি, হ্যাঁ, পল্লী বিদ্যুৎ, আহ, আহ, এরা, এদের সাথে হচ্ছে সাধারণ জনগণের টাচ থাকে। তাহলে তাহলে তোমার হচ্ছে এদের সাথে হচ্ছে তোমার দেখা সাক্ষাৎ হয়। তো আবার ঢাকা শহরে কি করে, ঢাকা শহরের কিন্তু হচ্ছে তোমার পিডিবি হচ্ছে আহ, বিদ্যুৎ উপকেন্দ্র থেকে বাসা বাড়িতে পাঠায় না। ঢাকায় আর কি বেশিরভাগ ক্ষেত্রে। ঢাকায় এই কাজটা কারা করে? ঢাকায় এই কাজটা করে হচ্ছে ডেস্কো বা ডিপিডিসি। ডেস্কোই বেশিরভাগ করে, কিছু কিছু এরিয়ায় হচ্ছে ডিপিডিসি করে। তাইলে ওই তো গ্রামের দিকে যে কাজটা পিডিবি করতেছে, বিশেষ করে জামালপুরে হচ্ছে পিডিবি করে। আবার যদি তুমি উপজেলার দিকে যাও, সেখানে করবে হচ্ছে আরইবি বা বিআরইবি। তো ওই কাজটা ঢাকা শহরে বা তোমার বিভাগীয় শহরে, ঢাকা শহরে আমি বলি, ঢাকা শহরে করতেছে ডেস্কো বা ডিপিডিসি। নারায়ণগঞ্জের দিকে দেখবা ডিপিডিসি করতেছে। তো ওরা ওরা হচ্ছে মানে ঢাকার দিকে ডিল করতেছে। তো কোম্পানি যেহেতু চেঞ্জ, ওরা ট্রান্সফরমারও ওরকম চেঞ্জ করে ফেলছে। তোমার পিডিবি বা বিআরবি এরকম ট্রান্সফরমার তারা ক্রয় করে, কিন্তু তোমার ডিপিডিসি বলো বা ডেস্কো বলো, তারা এই ধরনের ট্রান্সফরমার কিনে না। তারা ওই যে যেটা আর কি একটু আগে দেখালাম, তারা হচ্ছে এই ধরনের ট্রান্সফরমার কিনে। যার কারণে তুমি হচ্ছে এক এক জায়গায় এক এক রকমের ট্রান্সফরমার দেখো আর কি। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের আহ, কিছু রিয়েল ছবি দিয়ে তোমাদেরকে রিয়েলিটির ফ্লেভার দেওয়া ট্রাই করছি আমি। তো এখন আমরা নেক্সট যেটা আসি, নেক্সটে যে আমাদের ট্রান্সফরমারের মেইন টাস্ক কি, ঠিক আছে, বা ট্রান্সফরমারের মেইন ফাংশনটা কি? ট্রান্সফরমারের মেইন ফাংশন হচ্ছে আমার ইলেকট্রিক্যাল যে পাওয়ার আছে, এই পাওয়ারটাকে আমি এক সার্কিট থেকে আরেক সার্কিটে ট্রান্সফার করব। এক সার্কিট থেকে আরেক সার্কিটে ট্রান্সফার করব, প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সার্কিট, বা প্রাইমারি প্রাইমারি সার্কিট থেকে সেকেন্ডারি সার্কিটে আমি ট্রান্সফর্ম করব। এই 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 কাজটা কিভাবে হবে? এই কাজটা হবে উইথাউট চেঞ্জিং দ্য ফ্রিকোয়েন্সি। আমার কোনো ফ্রিকোয়েন্সি
চেঞ্জ না করেই হচ্ছে এই কাজটা করা হবে। ওকে, তাহলে এইটার আসলে এই যে যে আমি এক সার্কিট থেকে আরেক সার্কিটে ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সফর্ম করতেছি, আমার এটার বিহাইন্ড দা রিজন বা বিহাইন্ড দা সিনারিও কি, বিহাইন্ড বা ভিতরে আসলে কি কাজকর্ম করবে, ভিতরে আসলে এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা আছে, সেই সেই কনসেপ্ট বা সেই থিওরিটা আসলে অ্যাপ্লাই হবে। ওকে, এবং যেখানে হচ্ছে আমার এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, হোয়াট এভার ইউ সে, এইটা আসলে মিউচুয়ালি তারা শেয়ার করবে। একটা সার্কিটের সাথে আরেকটা সার্কিট তারা মিউচুয়ালি শেয়ার করবে। মিউচুয়াল ফ্রেন্ড যেরকম সেরকম এখানে মিউচুয়ালি তারা শেয়ার করবে। আচ্ছা, কনস্ট্রাকশন, আপাতত কনস্ট্রাকশন আমাদের দরকার নাই। আমাদের কনস্ট্রাকশনের পার্টটা আমি স্কিপ করলাম, এটাও কনস্ট্রাকশন, এটাও স্কিপ করতেছি। আচ্ছা, ট্রান্সফরমারের এসেনশিয়াল পার্ট, এটা আমাদের জানা জানা থাকা দরকার। আমাদের ট্রান্সফরমারের এসেনশিয়াল পার্ট আসলে কি? যেমন ওই যে যেটা একটু আগে বললাম, যে আমি তোমাদের সামনের ছবিতে আবার দেখাবো, যেমন এই যে এটা হচ্ছে তোমার হচ্ছে রিজার্ভার ট্যাঙ্ক থাকে। তোমার হচ্ছে এই রিজার্ভার ট্যাঙ্কটা কেন থাকে, ওই যে অলরেডি আমি বললাম যে তোমার হচ্ছে যখন হচ্ছে কোনো অ্যাবনর্মাল যখন সিচুয়েশন হবে, তখন ট্রান্সফরমার তো হচ্ছে কাট অফ করবে। তাহলে এটা আবার কাট অফ করার পরে অটোমেটিক্যালি হচ্ছে সুইচ অন করে ফেলবে। তাহলে এই সিস্টেমটা অটোমেটিক্যালি আমাকে চালানোর জন্য কোনো তো একটা কিছু করতে হবে, কেউ তো একটা সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে। সে সহায়ক ভূমিকা আসলে কাজ করে হচ্ছে অয়েল, মানে তেল। ঠিক আছে, ট্রান্সফরমারের অয়েল, ও আসলে কাজ করবে। তাহলে ওকে তো রিজার্ভ করে রাখতে হবে কোথাও, প্রয়োজন যখন আমার হবে তখন সেখান থেকে আমি যেন সাপ্লাই পাই, সেটাই আসলে এখানে কনজার্ভ করে রাখে। এছাড়াও হচ্ছে এই মানে এটা তো হচ্ছে তোমার মানে অটোমেটিক সিস্টেম করার জন্য, সুইচ অন অফ বা রিলে অন অফ করার জন্য। এছাড়াও এছাড়াও এই ট্রান্সফরমারটাই একটা ওয়াইলের মধ্যে ডুবানো থাকে। পুরো ট্রান্সফরমারটা একটা ওয়াইলের মধ্যে ডুবানো থাকে। কেন, কোশ্চেন হতে পারে স্যার কেন? কেনটা হচ্ছে প্রপার যেন ইনসুলেশন থাকে, প্রপারলি যেন সে মেকানিজমটা যেন সুন্দরভাবে যেন সে পরিচালিত করতে পারে। এবং এই মানে এইটা কি ধরনের অয়েল থাকে, বিশেষ কোনো কি অয়েল? হ্যাঁ, বিশেষ অয়েল। কি ধরনের অয়েল? ট্রান্সফরমার অয়েল। তো এখন যদিও হচ্ছে এই অয়েলের ভেরিয়েশন আসছে অনেক অনেক ক্ষেত্রেই। তো এই ট্রান্সফরমার অয়েল আগে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আমরা যে গাড়িতে যে অয়েলটা ইউজ করি, মোবিল, সেই মোবিলটাই আসলে ইউজ করা হইতো। এখনো অনেক ক্ষেত্রে মোবিল ইউজ করা হয়। তবে প্রপার ইনসুলেশন মেনটেন করার জন্য অনেকেই হচ্ছে শুধু মোবিল না, লুব্রিকেটিং অয়েল এটার দিকে গেছে। তো এটা আরেকটা মিথ আছে, যে আমরা গাড়িতে যে মোবিলের কথা বলি, গাড়িতে ইঞ্জিনে যে আমরা মোবিল দেই, এইটাকেও আসলে মোবিল বলা হয় না, এটাকেও আসলে লুব্রিকেটিং অয়েল বলা হয়। তো এখন কথা কথা হচ্ছে, তাইলে স্যার এটাকে মোবিল বলা হয় কেন? এটাকে মোবিল বলা হয়, এটা শুরুতে একটা কোম্পানি, মোবিল নামে একটা কোম্পানি এই তেলটা বাজারে বের করছিল। তো তখন থেকে এটার একটা প্রচলন চলে গেছিল যে এটা হচ্ছে মোবিল, ওই মোবিল এখনো আর কি ওইভাবেই চলতেছে। ঠিক আছে, এটা মিথ। তো ওই লুব্রিকেটিং অয়েলটাও আসলে ট্রান্সফরমারেও ইউজ করা হয়। তো এখন আবার আধুনিক কিছু তোমার এসেনশিয়াল কিছু জিনিস দেয় অয়েলের সাথে মিক্সড আপ করে, যেন প্রপারলি আরো ইনস্টলেশন থাকে। যেমন তোমরা যেমন হচ্ছে আগে শুধু হচ্ছে চুলে হচ্ছে নারকেল তেল দিতা, এখন এই নারকেল তেলের মধ্যে হচ্ছে অনেক কিছু কিন্তু মেথি বা হচ্ছে আবার আদার্স কিছু এসেনশিয়াল পার্টস কিন্তু ওই নারকেল তেলে কিন্তু দিয়ে একটা মিক্সড এসেনশিয়াল তেল বানাচ্ছে, নারকেল তেলেই কিন্তু করতেছে। তো তখন ওটাকে আর নারকেল তেল বলতেছে না, ওটাকে একটা অন্য সুন্দর একটা নাম দিচ্ছে। এরকম এই ক্ষেত্রেও তাই আসলে। আচ্ছা, আহ এই ব্রেদার দিয়ে হচ্ছে হচ্ছে ট্রান্সফরমারের তোমার অ্যাবনর্মাল সিচুয়েশন হচ্ছে কি হচ্ছে না সেটা তোমাকে আহ আহ, ই করবে, ডিফাইন করে দিবে। এবং তোমার হচ্ছে এই ট্রান্সফরমারের হচ্ছে টেম্পারেচার মেজার করার জন্য একটা থার্মোমিটার থাকে। তোমার ট্রান্সফরমারের যদি টেম্পারেচার অনেক হাই হয়, তখন ওই থার্মোমিটার তোমাকে বার্তা দিবে যে ট্রান্সফরমারের টেম্পারেচার অনেক হাই হয়ে গেছে, এটাকে এখনই কাট অফ করা জরুরি হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে তোমার একটা অয়েল গেজ থাকে। তোমার
অয়েল গেজ থাকার রিজন হচ্ছে এই এই যে তোমার রিজার্ভার ট্যাঙ্কের অয়েল যদি কমে যায়, তো তোমার আহ, আহ, তোমাকে তাহলে এটাকে অয়েল দিতে হবে। তো তুমি তো হচ্ছে এটা যখন চেক করবা, তো তুমি তো বারবার এই রিজার্ভার ট্যাঙ্ক খুলে বারবার রিজার্ভার ট্যাঙ্ক খুলে তুমি চেক করবা না যে কি পরিমাণ তেল আছে কি নাই, তেল কি খালি হয়ে গেছে নাকি খালি হয়ে যায় না। তুমি কি করবা, বাইরে থেকে হচ্ছে তুমি মনিটরিং করবা, অয়েল গেজ দিয়ে বাইরে থেকে মনিটরিং করবা, দেখবা যে আমার অয়েলটা কি প্রোভাইড করতে হবে নাকি করতে হবে না। আচ্ছা, এই মেকানিজম, পুরা এই ট্রান্সফরমারের মেকানিজমটা তোমাকে কিভাবে কাজ করে সেটাও তোমরা ওই পাওয়ার সিস্টেমেই আসলে ডিটেলস পড়বা, তারপরে আমি কিছুটা ফ্লেভার দেওয়া ট্রাই করতেছি। এবং এই অয়েলের সাথে তোমার এই বাকলস রিলে কানেক্টেড থাকে। বাকলস রিলেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, হচ্ছে তুমি মনে করো তোমার একটা ট্যাঙ্ক, এইটা মনে করো একটা বড়সড় একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের থেকে তোমার একটা পাইপ গেছে, আহ এইখানে মনে করো একটা বাল্ব বাল্ব টাইপের কিছু একটা যুক্ত করা হয়েছে। ও কন্ট্রোল করবে, ও কন্ট্রোল করবে যে আমার এই তেলটা আসলে এখান থেকে যাওয়া দরকার নাকি দরকার না। ওকে, ও কন্ট্রোল করবে, এটাই হচ্ছে বাকলস রিলেস এর কাজ। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে রেডিয়েটর, যেটা অলরেডি বলা হয়েছে। তোমার এই ট্রান্সফরমারটাকে কুল করার জন্য প্রপার ভেন্টিলেশন দরকার, প্রপার ভেন্টিলেশনের জন্য হচ্ছে তোমার রেডিয়েটর রেডিয়েটর ইউজ করা হয়, যেন প্রপারলি ই করা যায়। আচ্ছা, আর এটা হচ্ছে মেইন ট্রান্সফরমার, যেটা অলরেডি এখানে দেওয়া আছে, বুশিং বুশিং অলরেডি তোমরা জানো। এই তো। আর হচ্ছে তোমার এটাকে ধরে রাখার জন্য হচ্ছে একটা এক্সপ্লোশন বেন্ট, এটা খাম্বার সাথে বা পোলের সাথে তো হচ্ছে মাউন্ট করতে হবে। সেই ক্ষেত্রে তোমার এটা ইউজ করা হয়েছে। এই তো, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের এসেনশিয়াল পার্টস বা পার্টস অফ দা ট্রান্সফরমার। ট্রান্সফরমারের পার্টস গুলি কি? এখন আসি ট্রান্সফরমারের টাইপস। ট্রান্সফরমার আসলে বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে কোর টাইপের আর একটা হচ্ছে শেল টাইপের। কোর টাইপের হচ্ছে আমরা থিওরিটিক্যালি কোর টাইপের ট্রান্সফরমারই অ্যানালাইসিস করি। শেল টাইপের ট্রান্সফরমার গুলি হচ্ছে ইন প্র্যাকটিক্যালি শেল টাইপের ট্রান্সফরমার গুলি থাকে। এখানে তোমার হচ্ছে কোর টাইপের ট্রান্সফরমার দেওয়া আছে, যদি থ্রি ফেজ হয়। এই হচ্ছে আমার থ্রি ফেজ কোর টাইপের ট্রান্সফরমার। এটা হচ্ছে তোমার শেল টাইপের ট্রান্সফরমার। জাস্ট ক্লাসিফিকেশন এই দুটা দেখলেই হবে, কোর টাইপ আর শেল টাইপ। ইন ডিটেলস আর দরকার নাই। দুটার পার্থক্য এখানে দেওয়া আছে, এটাও স্কিপ করলাম, এটাও দরকার নেই। ডিফারেন্স বা কম্পারিজন, স্কিপ ইট। আচ্ছা, উম, তুমি অলরেডি জানো যে আমাদের ট্রান্সফরমার হচ্ছে কুল করার প্রয়োজন। মানে আমাদের ট্রান্সফরমারে সবসময় পাওয়ার লস হবে। এই পাওয়ারটা কিভাবে লস হবে? হিট আকারে ডিসিপেট করবে, হিট আকারে সে এই লসটাকে ই করবে। তো যেহেতু ট্রান্সফরমারে প্রচুর হিট হচ্ছে, তো এটাকে তো অবশ্যই কুল ডাউন করতে হবে। বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন মেথড আছে এটাকে কুল করার জন্য। তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। তো এটা জাস্ট হচ্ছে আর কি ইন ডিটেলস আর যাচ্ছি না। জাস্ট হচ্ছে আমার ট্রান্সফরমারকে কুলিং করার বিভিন্ন ওয়ে আছে। আমি ন্যাচারাল ইয়ারের থ্রুতে হচ্ছে আমি কুল করতে পারি, যেটা আসলে রেডিয়েটর আসলে কুলিং করে। ইয়ার ব্লাস্ট, মানে তুমি একটা বড় সড়ো ইয়ারের একটা ব্লাস্ট, মানে খুব খুব বড় সড়ো একটা ইয়ারে যদি ফ্লো করো, তাহলেও হচ্ছে তোমার ট্রান্সফরমার হচ্ছে কুল হবে। যেমন হচ্ছে তোমার কোথাও যদি আগুন লাগে, তুমি কি করো, কোনো কিছু দিয়ে বাতাস দাও, ঠিক আছে, এটা একটা এয়ার ব্লাস্ট। হ্যাঁ। আচ্ছা, আহ, তারপরে হচ্ছে তোমার ন্যাচারাল অয়েল, যেটা হচ্ছে তোমার সবসময় ট্রান্সফরমারের মধ্যেই থাকে। ন্যাচারাল অয়েল ন্যাচারাল, যেটা ট্রান্সফরমারকে কুলিং এর পারপাসে ইউজ করা হয়। আবার এয়ার ব্লাস্ট, একটা বড় সড়ো এয়ার ব্লাস্ট করেও, মানে তোমার ট্রান্সফরমারটা যেখানে নিমজ্জিত আছে বা ডুবানো আছে যে অয়েলের মধ্যে, ওই অয়েলটা তো হচ্ছে হিট হয়ে গেছে, অনেক গরম হয়ে গেছে। এখন তুমি আহ, একটা কুলিং অয়েল, যেটা তোমার হচ্ছে রিজার্ভ রিজার্ভ হিসেবে জমা আছে,
ওটাকে যদি ফ্লো করে দাও তাহলে কিন্তু তোমার হচ্ছে অয়েলটা ই করে দিবে, কুলিং করে দিবে, ওইটা তেলটা কুল করে দিবে। এভাবে হচ্ছে তুমি ট্রান্সফরমার কুল করতে পারো, ফোর্স করে করতে পারো। আবার হচ্ছে অয়েল ওয়াটার এটাকে মিক্সড করে করা যায়। তারপরে এটাকে ফোর্স অয়েল এন্ড ওয়াটার কুলড দুটা থ্রো একসাথে ফোর্স করেও করা যায়। কিভাবে কিভাবে করতেছে এখানে হচ্ছে কিছু ক্লাসিফিকেশন এবং ছবি ছবি দিয়ে দেখানো আছে। ইন ডিটেলস এগুলো আসলে আর দরকার নাই, আহ, খুব বেশি ইম্পর্টেন্ট না, যার কারণে আমি এটা স্কিপ করলাম। তবে আপাতত জাস্ট হচ্ছে এইটা মাথায় রেখো যে আমরা আহ, কি কি ওয়েতে হচ্ছে আমি ট্রান্সফরমার পুল করতে পারি, পদ্ধতিটা কি। লাস্ট এটা দিয়ে শেষ করব আমাদের আহ, যে ইন্ডুস ইএমএফ, আমার যে ইন্ডুস ইএমএফ পাচ্ছি, সেই ইন্ডুস ইএমএফ এর ইকুয়েশন দিয়ে হচ্ছে আজকে ক্লাস শেষ হবে। আহ, তো প্রথমত প্রথমত হচ্ছে আমি দুটা খুব ইম্পর্টেন্ট কথা এখন আমি একটু বলি। তো তুমি অলরেডি জানো যে ফ্যারাডে সাহেব বলতেছে আমার পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে আমি ইন্ডুস ইএমএফ পাবো। পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে আমি ইন্ডুস ইএমএফ পাবো। আমি প্রাইমারি সাইডে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, প্রাইমারি সাইডে ভোল্টেজ আমি সাপ্লাই দিচ্ছি, সেকেন্ডারি সাইডে উইথাউট এক্সটার্নাল সোর্স আমি ভোল্টেজ পাচ্ছি, যেটা আসলে ইন্ডুস ইএমএফ। ওকে, কিভাবে পাচ্ছি? পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে পাচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে, স্যার পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্স তো আমার প্রাইমারি উইন্ডিং এও হচ্ছে, তাহলে আমি প্রাইমারি উইন্ডিং এ কি কোনো ইন্ডুস ইএমএফ পাবো না? আনসার হচ্ছে হ্যাঁ, তুমি প্রাইমারি উইন্ডিং এও একটা ইন্ডুস ইএমএফ পাবা। ওকে, আচ্ছা, তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট নোট ডাউন। আমি কিন্তু প্রাইমারি উইন্ডিং এও ইন্ডুস ইএমএফ পাবো। আমি প্রাইমারি উইন্ডিং এ ভোল্টেজ সাপ্লাই দেওয়ার পরেও প্রাইমারি উইন্ডিং এও ইন্ডুস ইএমএফ পাচ্ছি। রিজনটা কি? ওয়াই? কারণ আমার প্রাইমারি উইন্ডিং এও কিন্তু আমার পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্স কাট হচ্ছে। ওকে, আর সেকেন্ডারি উইন্ডিং এ তো হচ্ছে ইন্ডুস ইএমএফ মিউচুয়ালি, এই ফ্লাক্সটা মিউচুয়ালি এখানে কানেক্ট হচ্ছে দেখেই আমি সেকেন্ডারি উইন্ডিং এও ইন্ডুস ইএমএফ পাচ্ছি, যে মিউচুয়াল ফ্লাক্সটা এখানেও এখানেও পরিবর্তনশীল হচ্ছে। ওকে, বাট এই ইন্ডুস ইএমএফটাই কিন্তু পরবর্তীতে আমার লোডের দিকে পাঠানো হয়, পরবর্তীতে লোডের দিকে পাঠানো হয়, যেটা আসলে এই এইখানে ডিনোট করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট, এখন আরেকটা কথা বলবো, মোস্ট ইম্পর্টেন্ট। আমি আইডিয়াল কেস এখন বলবো, আইডিয়াল কেস, তারপর একটা বলবো হচ্ছে প্র্যাকটিক্যাল কেস। আইডিয়াল কেসে আমি একটু কালারটাই করি। আইডিয়াল কেসে প্রাইমারি সাইডে আগে আসি। আইডিয়াল কেসে তুমি যে পাওয়ার সাপ্লাইটা বা ভোল্টেজ দিচ্ছ হুইচ ইজ ভি1, সেটা আমার ইনডিউস ইএমএফ প্রাইমারি সাইডের ই1 এর সমান। ভি1 ইজ ইকুয়াল টু হচ্ছে কি ই1। কখন? আইডিয়াল কেস। আইডিয়াল মানে শুধু সেটা থিওরিটিক্যালি সম্ভব, এটা কখনো প্র্যাকটিক্যালি সম্ভব না। এবার আসি সেকেন্ডারি সাইড। সেকেন্ডারি সাইডে আমার এই কয়েলের এখানে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে হুইচ ইজ ইন্ডিউস ইএমএফ, যেহেতু এটা সেকেন্ডারি সাইড, এটা এটা হচ্ছে ই2। পরবর্তীতে আমার এটা তো আমার লোড তো আর ট্রান্সফরমারের গায়ে লেগে থাকে না, আমার লোড তো হচ্ছে বাসা বাড়িতে, অনেকখানি ট্রান্সফরমার থেকে দূরে যায় আমার হচ্ছে লোড। তাহলে এইটা এই ইন্ডিউস ইএমএফটা ই2টা আমি কোথায় পাঠাচ্ছি? বাসা বাড়িতে পাঠাচ্ছি, লোডের দিকে পাঠাচ্ছি। তো লোডের অ্যাক্রসের ভোল্টেজটা তুমি যদি কাউন্ট করো বা মেজার করো, সেটা হচ্ছে আমার ভি2। ইন আইডিয়াল কেস, ইন আইডিয়াল কেস সেকেন্ডারি ইন্ডিউস ইএমএফ হুইচ ইজ ইকুয়াল টু হচ্ছে লোড ভোল্টেজ, সমান লোড ভোল্টেজের সমান। বাট ইন প্র্যাকটিক্যাল, ইন প্র্যাকটিক্যাল তোমার ট্রান্সফরমারের বলো বা তারে বলো, সবকিছুতেই লস আছে। এই তারে তোমার কি থাকবে? লস থাকবে। আর আর এর লস থাকবে, আই স্কোয়ার আর লস থাকবে, বা ভোল্টেজ ড্রপ করবে। ভি ইজ ইকুয়াল টু আই আর, ভোল্টেজ ড্রপ করবে। সো ইন প্র্যাকটিক্যাল তোমার ভি1 ইজ গ্রেটার দেন ই1 ইন প্র্যাকটিক্যাল।
ভি ওয়ান এর থেকে ই ওয়ান এর থেকে ভি ওয়ানটা বড় হবে। সিমিলারলি সেকেন্ডারি সাইডে সেকেন্ডারি সাইডে এখানেও তোমার কিছু ভোল্টেজ ড্রপ হবে ইন প্র্যাকটিক্যালি সেকেন্ডারি সাইডে ই টু ইজ গ্রেটার দেন ভি টু হবে ইন প্র্যাকটিক্যাল। ওকে, তো এটা খুব ভালোভাবে মাথায় রেখো। আমাদের সামনে হচ্ছে কিছু ফেজর ডায়াগ্রাম আঁকতে হবে। এটা যদি ভালোভাবে রিয়েলাইজেশন করতে না পারো তাহলে তুমি ফেজর ডায়াগ্রাম গুলি কোনোভাবেই আঁকতে পারবা না। ঠিক আছে, যতই মুখস্থ করো তুমি পরীক্ষার হলে যে ভুল করবা বা ভুলে যাবা। ঠিক আছে, আচ্ছা। আমি নামাজের প্রায় সময় হয়ে গেছে, এটা ইকুয়েশনের দিকে চলে আসি কুইক, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, তো ফার্স্ট অফ অল তোমার আচ্ছা, শেষ করা আসলে যাবে আশা করি, আই হোপ। আচ্ছা, তোমার আহ, তুমি যে ভি ওয়ান ভোল্টেজ সাপ্লাই দিচ্ছ হুইচ ইজ সাইনুসয়েডাল, তো তোমার এইটার করসপন্ডিং যে ম্যাগনেটিক ফ্লাক্স পাবা সেটাও অবশ্যই সাইনুসয়েডালি পাবা। ওকে, তাহলে তুমি আহ, এই সাইনুসয়েডাল সিগন্যালকে কিভাবে ডিনোট করতা? সাইন ওমেগা টি, সাইনুসয়েডাল সিগন্যালকে, যে কোনো সাইনুসয়েডাল সিগন্যালকে সাইন ওমেগা টি দ্বারা লেখা যায়। ওকে, এবং এটার একটা ম্যাগনিটিউড থাকে, এটা যদি ভোল্টেজ হয় তুমি তাহলে এটা ভি এম দ্বারা ডিনোট করবা বা ই এম দ্বারা ডিনোট করবা। যদি এটা ফ্লাক্স হয় তাহলে ফাই এম দ্বারা ডিনোট করবা। তো এটাই এখানে বলা হয়েছে যে তুমি এই পরিবর্তনশীল ভোল্টেজ বা এসি সিগন্যাল দেওয়ার কারণে তুমি যে ম্যাগনেটিক ফ্লাক্স পাচ্ছ সেটা দেখতে হচ্ছে এরকম, ফাই ইজ ইকুয়াল টু ফাই এম সাইন ওমেগা টি। দেন তুমি হচ্ছে ফ্যারাডের যে ল আছে সেই লতে ফেলে দাও। ফ্যারাডের ল ইজ ইকুয়াল টু কি বলতেছে, ই ইজ ইকুয়াল টু হচ্ছে কি ডি ফাই ডিটি, ই ইজ ইকুয়াল টু ডি ফাই ডিটি। এবং তোমার যদি টার্ন সংখ্যা থাকে সে টার্ন সংখ্যার সাথে সে মাল্টিপ্লাই থাকবে হুইচ ইজ এন ওয়ান। মাইনাসটা ফ্যারাডে সাহেব আনে নাই, এই মাইনাস সাইনটা আনছে লেন্থ। ওকে, তো আমাদের মাইনাস সাইনটা থাকবে, এটা আদারওয়াইজ টেকনিক্যালি এরো। ওকে, আচ্ছা, তাহলে এই ফ্যারাডের যে ইকুয়েশন আছে এই ফ্যারাডের ইকুয়েশনে এই যে ফাইয়ের যে ফর্মুলা বা ফাইয়ের যে ইকুয়েশন সেটা হচ্ছে সেটা হচ্ছে এখন জাস্ট রাইট ডাউন করো হুইচ ইজ ফাই এম সাইন ওমেগা টি। তুমি ডেরিভেশন করতেছো কার সাপেক্ষে? ডিটি এর সাপেক্ষে। তাহলে সাইন ওমেগা টি কে যদি তুমি ডেরিভেট করো তাহলে তুমি কি পাবা? কজ ওমেগা টি। আর বাকি যা টার্মসটা আছে যা আছে তাই থাকবে। তো তুমি শুধু নট অনলি নট অনলি টি, তুমি কিন্তু ওমেগা টি ওমেগা টি কে কিন্তু ডেরিভেট করতেছো। তাহলে পরবর্তীতে ওমেগা টি কে আবার আহ, আবার করবা, ডেরিভেট করবা, তখন তোমার শুধু থাকবে একটা ওমেগা, যে ওমেগাটা সামনে আসছে। সিম্পল ক্যালকুলাস, আই হোপ তোমরা পারো। ওমেগা ইজ ইকুয়াল টু আবার কি লেখা যায়? ওমেগা ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে টু পাই এফ, জাস্ট এটাই রাইট ডাউন করা হয়েছে, নাথিং এলস। কজ ওমেগা টি কে আবার লেখা যায় হচ্ছে সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, তারা সেম। কারণ তোমার হচ্ছে কজের গ্রাফ হচ্ছে এখান থেকে শুরু হয় আর সাইনের গ্রাফ হচ্ছে এখান থেকে শুরু হয়। এটাকে যদি তুমি 90 ডিগ্রি, এই সাইন এটা হচ্ছে সাইনের গ্রাফ, এটাকে তুমি যদি 90 ডিগ্রি হচ্ছে লেফট লেফটে শিফট করো তাহলে এটা হুবহু কজের মতন দেখতে লাগবে। ওকে, তাহলে কজকে সাইন আকারে লেখা যায় বা সাইনকে কজ আকারে লেখা যায়, জাস্ট এটা সাইন আকারে এখানে ডিনোট করছে। তাইলে হচ্ছে আমাদের যে ইএমএফ এর ইকুয়েশনটা হচ্ছে এরকম আসতেছে টু পাই এফ এন ওয়ান ফাই এম। যদি তোমার ম্যাক্সিমাম, ফর দ্য ম্যাক্সিমাম কেস, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ওয়ান, তো তোমার এটা ওয়ান হয়ে যাবে, এই পার্টটা ওয়ান হয়ে যাবে। ওকে, ফর দ্য ম্যাক্সিমাম কেস। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে এটার তুমি যদি আরএমএস ভ্যালুতে যেতে চাও, আরএমএস ভ্যালু কি করবা? তোমার যে পিক ভ্যালু পাইছো সেই পিক ভ্যালুকে রুট টু দ্বারা ভাগ করবা, পিক ভ্যালুটাকে রুট টু দ্বারা ভাগ করবা, তাইলে হচ্ছে আরএমএস ভ্যালু পাবা। তাহলে ওই পিকের যে সূত্র ছিল জাস্ট ওটা বসানো হয়েছে, দেন ওটাকে রুট টু দ্বারা ভাগ করা হয়েছে। টু পাই কে রুট টু দ্বারা ভাগ করলে 4.44 আসে। আর এফ এন ওয়ান ফাই এম যা আছে তাই থাকতেছে। এটা হচ্ছে আমার আলটিমেটলি ই ওয়ান এর ইন্টু সিএমএফ ই ওয়ান এর আহ, আহ, সূত্র বা ফাইনাল ইকুয়েশন। সিমিলারলি ই টু এর ক্ষেত্রেও তাই পাবা, জাস্ট চেঞ্জ হবে কোথায়? চেঞ্জ হবে হচ্ছে তোমার টার্ন সংখ্যার উপরে। ঠিক আছে, ট্রান্সফরমারে টার্ন সংখ্যার উপরে। তো এটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ইন্ডু সিএমএফ এর
ইকুয়েশন ডিরাইভ করা। আহ, আগে যেটা বললাম, ফর দ্য আইডিয়াল কেস E1 ইজ ইকুয়াল টু V1, E2 ইজ ইকুয়াল টু V2। তো এখানে হচ্ছে আমি ক্লোজ করতেছি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার ই টু এর ক্ষেত্রে স্যার ওই যে ভোল্টেজ যেটা আমরা পাবো এটা স্যার পজিটিভ হবে না? পজিটিভ তো পজিটিভ তো পোলারিটি তো আর এখানে আসবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, তাহলে হচ্ছে আমি আহ তোমাদের রোল কলটা করি। আচ্ছা, একটু রেসপন্স করো। আজকে হচ্ছে 20 তারিখ, রাইট? 01, 01 তো নাই, 02, Yes, sir. 04, Yes, sir. 05, Yes, sir. 06, Yes, sir. 07, Yes, sir. 09, ইয়েস স্যার। 11, Yes, sir. ইয়েস স্যার। ও 12, সরি স্যার, 12। ইয়েস স্যার। 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 22, Yes, sir. 27, Yes, sir. 28, Yes, sir. 30, 31, Yes, sir. 32, Yes, sir. 2 বেচে 22, Yes, sir. 28। Yes, sir. ওকে, তাহলে আমরা এখানে শেষ করি। যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু নোট ডাউন করে রাখো। স্যার হ্যাঁ, স্যার আমি কালকেও ছিলাম, আমার ওই নেটওয়ার্ক জনিত কারণে ক্লাসের 5 মিনিট আগে আমি মানে বের কত হয়ে আইডি? গেছিলাম। আইডি নাম্বারটা পুরো বলো। ক্লাসে হ্যাঁ, স্যার আচ্ছা, কালকে পুরো ক্লাসে ছিলাম স্যার। 19, 19 না? আচ্ছা, আমি প্রেজেন্ট জি পেয়ে স্যার, দিলাম। 19। ঠিক হ্যাঁ আছে, স্যার। থ্যাংক ইউ। আসসালামু স্যার ওই আলাইকুম যে স্যার। গতকালকের আর আজকের রেকর্ডটা একটু পাঠিয়ে দিলে ভালো হতো স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো নি। আমি একটু মনে করাই দিও, রাত্রে 10টার দিকে আমি পাঠিয়ে দেবো। जी सर। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, স্যার। ওয়ালাইকুম আসসালাম।